এমন সময় ফোন বেজে উঠল। অগ্নিশ্বর ফোনটা রিসিভ করল। ফোনের ওপাশে কে ছিল তা বুঝতে পারলাম না, তবে অগ্নিশ্বর ফোন ধরে, হ্যালো, হ্যাঁ, কি বলছেন? তারপর? আচ্ছা আচ্ছা, আসছি। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। ব্যস্ত শহর বলছে সময় থেমে থাকবে না। ওদিকে অগ্নিশ্বর কাগজে মুখ গুঁজে কি যে মজা পাচ্ছে সেই জানে। আমি সুকান্ত, অগ্নিশ্বরের বন্ধু নাকি ভাই, নাকি ভাইয়ের থেকেও বেশি, এ নিয়ে দ্বিমত থাকতেই পারে। তার সাথে বৌদিদিও বাড়িতে নেই, তাই চায়ের আশা বাদ দিয়ে বন্ধু আমার খবরের কাগজ পড়তেই মনোনিবেশ করেছে সেটা বুঝলাম। অগত্যা আমি তো চুপ থাকতে পারি না, তাই খানিকটা রাগবশতই বললাম, কি সারাক্ষণ খবরের কাগজে মুখ গুজে পড়ে রয়েছো ভাইয়া? এই সারাদিন কি এত খবর পড়ছো শুনি? সুকান্ত, তুমি কি বুঝবে? যত দেশ বিদেশে ঘটে যাওয়া জিনিস সবেই বসার ঘরে বসে পেয়ে যাচ্ছি ভাই। এই দেখো আজকের হেডলাইন, আজকেও একজন স্বর্ণ ব্যবসায়ী হত্যা হয়েছে। আবার মানে? এর আগেও হয়েছে নাকি? তুমি তো কিছুই খবর রাখো না দেখছি। এই নিয়ে গত 3 সপ্তাহ ধরে শহরে 3-3টে খুন হয়ে গেল। আর সব থেকে রোমাঞ্চকর বিষয় হলো 3জনই পেশায় স্বর্ণ ব্যবসায়ী আর কলকাতার বাসিন্দা। ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে সুকান্ত। যদিও এই দায়িত্ব কেউ আমাকে দেয়নি, তবুও ভাবছি, ভাবতে ভালো লাগছে। সে না হয় ভাববে, কিন্তু কটা বাজে তার খেয়াল আছে? ঘড়িটা কি দেখেছো একবারও? হ্যাঁ, 10টা বাজতে যায়। আজ তোমার কোথাও যাওয়ার কথা মনে আছে তো? আজ কিন্তু তোমাকে বৌদিদি আর বিল্টুকে বৌদিদির বাপের বাড়ি থেকে আনতে যাওয়ার কথা, আর তুমি কি না এখন বসে সব ভাবছো। সে আর ভুলি কি করে মশাই? আজ সময় করে আনতে না গেলে আমাকেও হয়তো তোমার মতো ব্রহ্মচারী হয়ে যেতে হবে। ভাই, বিয়ে করনি, বেঁচে গেছো, অনেক শান্তিতে আছো। এই সংসার বড় বিচিত্রময়, বুঝলে বন্ধু, বড়ই বিচিত্রময়। তুমি বাড়িতেই থেকো, কেউ এলে সন্ধেবেলা দেখা করতে বলো, কেমন? এ প্রসঙ্গে বলে রাখি, অগ্নিশ্বরের সাথে সখ্যতা দেখতে দেখতে বহু বছরের অতিক্রান্ত হয়েছে। সময়ের সাথে সাথে অগ্নিশ্বরের জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমিও কাকা হয়েছি, অগ্নিশ্বর ও বৌদিদি একটা ছোট্ট ফুটফুটে ছেলে হয়েছে। নাম রাখা হয়েছে বিল্টু। বিল্টু এমনিতে চঞ্চল এবং আমার খুব ন্যাওটা হয়েছে। যখনই দেখে আমি কিছু লিখতে বসেছি, তখনই আমার কাছে চুপটি করে এসে বসে আমাকে ডেকে বলে, কি লিখছো? গল্প? আচ্ছা, তুমি ভূত, ব্রহ্মদৈত্যী এইসবের গল্প লেখো না কেন গো? সব সময় ওই সব মারামারির গল্প ভালো লাগে না তো। আমার আর উত্তর থাকে না, আমি কেবল মাথা নাড়িয়ে সম্মতি দিই যে হ্যাঁ, লিখবো এবার থেকে। তবে তা ওই পর্যন্তই, এর বেশি আর ওই বিষয় নিয়ে ভাবা হয়নি। ফোনটা অনেকক্ষণ ধরে বেজে চলেছে। অগ্নিশ্বর আশেপাশে নেই দেখে আমি গিয়ে ফোনটা রিসিভ করি। হ্যালো, কে বলছেন? কাকে চাই? ফোনের ওপার থেকে একটা ভারী গলা ভেসে আসে। হ্যালো, আমি সুপ্রিয় মজুমদার বলছি। এটা কি অগ্নিশ্বর সেনের নাম্বার? হ্যাঁ বলুন, কি দরকার? আসলে অগ্নিশ্বর বাবু, আমি কথাটা থামিয়ে দিয়ে বললাম, আমি অগ্নিশ্বর নই, আমি ওনার বন্ধু সুকান্ত বলছি। কি দরকার আমাকে বলতে পারেন, অগ্নিশ্বর এলে আমি তাকে জানিয়ে দেব। ভদ্রলোক ফোনের ওপার থেকে, আচ্ছা, আসলে আমি আমি খুব বড় বিপদে পড়েছি। তা ওনার সাথে কখন দেখা হতে পারে? কারণ সামনাসামনি কথা না হলে ফোনে বলাটা সমস্যার ব্যাপার। ভদ্রলোক জিজ্ঞেস করলেন। ওনার গলার স্বরে ভয়ের ছাপ আমি স্পষ্ট বুঝতে পারলাম।
অবশ্য বিপদে না পড়লে কেউ যে আমার বন্ধুটির খোঁজ করে না তা আমি বেশ বুঝে গেছি এতদিনে। তাই আমি বললাম, আজ বিকালে চলে আসুন, উনি তখন বাড়িতেই থাকবেন। আমি ওনাকে বলে রাখবো আপনার কথা। আচ্ছা, ধন্যবাদ। আমি তাহলে বিকেলে আসবো, ওনাকে বলে রাখবে। বলে ভদ্রলোক ফোনটি রেখে দিলেন। অগ্নিশ্বর আমার প্রিয় বন্ধু, যিনি নানা সময়ে নানা রকম কেসের সমাধান করেছেন, যার সাক্ষী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমিও হয়েছি। আর সেগুলো আমি আমার গল্পের মধ্যে দিয়ে বহু মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এদিকে অগ্নিশ্বর গিয়েছে তার বউকে আনতে। দুপুরের দিকে তারা দুজন যখন এলো তখন দেখেই আন্দাজ করতে পারলাম হাওয়া গরম। তাই আর কিছু না বলে ঘরে চলে গেলাম। নিজের ঘর থেকে শুনতে পেলাম অগ্নিশ্বরের সাথে বাগবিতণ্ডা শুরু করেছে। তোমার সবেতেই দেরি, এত বেলা করে ঘরে ফিরতে হলো। আনতেই যখন গেলে, একটু সকাল সকাল আনতে গেলে কি হয়? ঘর বাড়ি কি করে রেখেছো? একদিন বাড়ি না থাকলে ঘর আর ঘর থাকে না। সত্যি, তুমি আর তোমার বন্ধু আমাকে একটু শান্তিতে বাপের বাড়িতে থাকতেও দেবে না। গেলাম এই দুদিনের জন্য, তাও আবার আজই নিয়ে এলেন বাবু গিয়ে। বলিহারি তোমাদের সংসার। আমার তো ইচ্ছে হয় একটু সময় কাটিয়ে আসি। দুদিন গেছি, তার মধ্যে ঘর বাড়ির কি অবস্থা করে রেখেছে, আর শেষে আমাকেই নিয়ে এলো। হ্যাঁ, এদিকে উনি যাবেন আর 10 বার ফোন করে খোঁজ নেবেন, আর বাড়িতে আনলেই দোষ। খোঁজ না নিয়ে কি করব বলো? দুজনেই তো আত্মভোলা মানুষ। না বললে দেখব না খেয়ে পড়ে আছো, আর নয়তো চোরের পিছনে ছুটে বাড়ির বাইরে রয়ে গেছো। এতক্ষণ কোনো কথা কানে না নিলেও এবার অগ্নিশ্বর আমাকে ডেকে এনে বৌমাকে শুনিয়ে শুনিয়ে বলল, ভায়া, বিয়ে না করে খুব পাঁচা বেঁচে গেছো তুমি। ভুল করে এই কাজ করতে যেও না। সুখী যদি থাকতে চাও সারা জীবন, কুমার থেকে যাও, বুঝলে? নয়তো এই দাম্পত্য কলহে তোমার লেখালেখি মাথায় উঠবে। আমি এই ঝামেলায় পাশ কাটিয়ে কোনো পক্ষে না গিয়ে বিল্টুকে কোলে নিলাম। তারপর তাকে প্রশ্ন করলাম, বিল্টু, মামার বাড়িতে কেমন ঘুরলে? কি কি দেখলে? অনেক কিছু কাকিমণি, মাঠ, জঙ্গল, ইয়া বড় বড় মাছ, অনেক বন্ধু। আমার তো আসতেই ইচ্ছা করছিল না। এতক্ষণে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়েছে। পরিস্থিতি কিছুটা ঠান্ডা দেখে আমি বৌদিদিকে বললাম, যাক, এবার একটু চা পেতে পারি তো? না, পাবে না। তোমাদের কাছে যখন আমি খারাপ, তাহলে নিজেরা জল গড়িয়ে খাও। আমি কিচ্ছু করতে পারবো না। আমি বরাবরই অগ্নিশ্বর আর বৌদিদির এই খুনসুটি খুব উপভোগ করি, যেন হরপার্বতীর জুটি। তাদের এই রাগ আবার একটু চোখের আড়াল হলে কেউ কাউকে না দেখে থাকতে পারে না। এখনো মনে আছে কি ফাঁসানা ফেসে গেছিলাম। এদিকে বৌদিদি বাপের বাড়িতে, তার মধ্যে হাতে আসে বিচিত্র কেসটা। বৌমাকে অগ্নিশ্বরের মিথ্যে শরীর খারাপের অজুহাত দিয়ে কোনো মতে ওই কেসটা নিয়ে সমাধান করা হয়েছিল। তারপর এর ঘটনা তো সকলেই জানেন। সন্ধ্যার সময় দরজায় কলিং বেলের আওয়াজটা শুনে সকালের ফোনের কথাটা মনে পড়ে গেল। অগ্নিশ্বরকে তো কিছু বলাই হয়নি। আমি আর কিছু না ভেবে গিয়ে দরজাটা খুলতেই বছর 50-এর জনৈক ব্যক্তিকে দেখতে পেলাম। মাঝারি উচ্চতা সম্পন্ন, স্বাস্থ্যবান ব্যক্তি। হাতের 5 আঙুলের সবকটিতে বিভিন্ন ধরনের আংটি পরা। তাকে দেখে আমি বললাম, কে আপনি? কাকে চাই? নমস্কার, আমি সুপ্রিয় মজুমদার। সকালে ফোন করেছিলাম। তা অগ্নিশ্বরবাবু বাড়ি ফিরেছেন তো? ও হ্যাঁ, ভেতরে আসুন। অগ্নিশ্বর বাড়ি ফিরেছে, তবে একটুখানি থানাতে গিয়েছে। আপনি বসুন, ও একটু পরেই চলে আসবে। মহাশয়, আপনার পরিচয়? আমি শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়, পেশায় লেখক, অগ্নিশ্বরের বন্ধুও বটে। ওই যে সকালে কথা হলো। ও আচ্ছা, বেশ বেশ। আপনার লেখাপড়ার ইচ্ছা থাকলো। তা উনি কখন আসবেন? আসলে আমি খুব বিপদে পড়েই এখানে এসেছি। ভদ্রলোক জিজ্ঞেস করলেন আমাকে। আমি ওনার কথা শুনে মনে মনে হাসলাম। আসলে বিপদে না পড়লে যে কেউ আমার বন্ধুর কাছে আসে না,
সেটা এতদিনে আমি বেশ ভালোই বুঝে গিয়েছি। তাই এই কথা আমার কাছে নতুন কিছুই নয়। আগে ঘটনাগুলো বেশ আমাকে দুঃখ দিলেও এখন আমি এগুলোকে বেশ উপভোগী করি। ইতিমধ্যেই কথা বলতে বলতে অগ্নিশ্বর এসে উপস্থিত হলো ঘরের মধ্যে। ওকে দেখে আমি বললাম, অগ্নিশ্বর, কাজ মিটলো তোমার? কি হয়েছে বলো তো? হ্যাঁ, ওই কিছুটা মিটিয়ে আসলাম। যাই হোক, এই নিয়ে পরে কথা হবে। সেই ভালো। উনি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছেন। ইনি হলেন শ্রী সুপ্রিয় মজুমদার, তোমার সাথে দেখা করতে এসেছেন। এরপর আমি ওনার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ সুপ্রিয় বাবু, আপনার এখানে আসার কারণটা এবার খুলে বলুন। আশা করি আপনার সমস্যার সমাধান করতে পারবো। আমার কথা শুনে সুপ্রিয় বাবু বলতে শুরু করলেন, বাবু, আমি হ্যারিসন রোডে থাকি, পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। বিগত 3 পুরুষ ধরে আমাদের এই ব্যবসা। হ্যারিসন রোডের কাছেই একটা পৈতৃক দোকান আছে। ব্যবসা টুকটাক চলে যায়। এখন এই ব্যবসা আমি দেখাশোনা করি। এতদিন তেমন কিছু হয়নি, তবে গত শনিবার একটা ঘটনা ঘটে। সেদিনকে আমার বাড়িতে একটা জন্মদিনের উৎসব ছিল। প্রচুর অতিথি এসেছিল সেদিন। আমার পিতামহের আমলে একটা 1 হাত মাপের সোনার দুর্গা মূর্তি ছিল, যেটি তিনি এক জমিদারের কথায় বানিয়েছিলেন, কিন্তু শেষমেশ কোনো কারণে তিনি সেটা আর নেননি। আর তারপর থেকেই সেটি তিনি যত্ন সহকারে আমার পিতামহ নিজের বসার ঘরেই রেখে দেন। কি বলবো অগ্নিশ্বরবাবু, ওই সোনার দুর্গা মূর্তির জন্য ঘরটির আলাদা একটা চমক ছিল। আর কখন যে ওটা আমাদের পরিবারের একটা সম্পদ হয়ে গিয়েছিল, তাই চুরিটা না হলে আমাদের হয়তো অনুভবই হতো না। সত্যি বলতে আমরা কখনো ভাবতেই পারিনি ওই মূর্তি এইভাবে চুরি হয়ে যাবে। আপনি ওই মূর্তি উদ্ধারের ব্যবস্থা করুন দয়া করে। আপনি থানায় ডায়েরি করেননি? এটা তো ওদের কাজ। না অগ্নিশ্বরবাবু, ওটা করা হয়নি। আসলে অত মূল্যবান একটি সম্পদ হারিয়েছে, তা পাঁচকান করতে চাইনি। আসলে এই কথা জানাজানি হলে হয়তো আমাদের ব্যবসাতেও এর প্রভাব পড়তে পারে। তো এখন আপনি চান এই মূর্তি আমি খুঁজে বের করি, তাই তো? দেখুন, আমরা সোনা নিয়ে কারবার করি, সেই কারণে ভগবানের আশীর্বাদে ওই রকম সোনার মূর্তি আমরা একটা না 9-10টা বানাতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বোঝেনি তো, ওই জিনিসটার মূল্য সোনা বা পয়সা দিয়ে হবে না। ওর সাথে আমাদের পরিবারের একটা ঐতিহ্য রয়ে গেছে, ভক্তিও জড়িয়ে আছে ওর সাথে। তো আপনি যদি কোনোভাবে ওই দুর্গা মূর্তিটির উদ্ধার করে দিতে পারেন তাহলে খুবই উপকৃত হই। তার জন্য আপনি যা সাম্মানিক চান আমি দিতে রাজি। শুধু শুধু দয়া করে ওই মূর্তিটা খুঁজে বের করে দিন। আচ্ছা, ওই দিন জন্মদিনের অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে কাউকে আপনার সন্দেহ হয় বা এমন কেউ আছে যে এই মূর্তি চুরি করতে পারে? ঠিক সেভাবে যে কাকে সন্দেহ হয় বলতে পারবো না, কিন্তু ওই দিন আমার কিছু নিকটাত্মীয় আর ব্যবসায়ী কিছু বন্ধু এসেছিল। আচ্ছা অগ্নিশ্বরবাবু, তাদের মধ্যে কি কেউ হতে পারে? দেখুন, সেভাবে কিছু বলা যাচ্ছে না। আগে আমাকে একবার পুরোটা ভালো করে ভাবতে হবে, তারপর আমি কোনো কিছু জানাতে পারবো। আপনি বরং আপনার টেলিফোন নাম্বারটা আমাকে দিয়ে যান। ভদ্রলোক আর কোনো কথা না বলে অগ্নিশ্বরের কথা মতো তার টেলিফোন নাম্বারটা দিয়ে সেদিনের মতো চলে গেল। সে চলে যেতেই অগ্নিশ্বর হাত পা ছড়িয়ে চেয়ারের ওপর আরাম করে বসল। সারাদিনের ক্লান্তি যেন এসে তার উপর ভর করেছে। আমি তার কাছে গিয়ে বসলাম। আসলে থানায় ঠিক কি হলো সেটা জানতে খুব ইচ্ছে করছিল, তবে অগ্নিশ্বরের মুখ দেখে মনে হলো না যে এখন কোনো কিছু জানতে পারবো। তাই আমি আর সেসব নিয়ে কোনো কিছু বললাম না। পরের দিন সকালবেলা দেখলাম অগ্নিশ্বর কারোর সাথে কথা বলছে। আমি আপনার কেসটা নিচ্ছি।
আপনি পারলে সেদিন কে কে আপনার বাড়িতে এসেছিল সেটার একটা লিস্ট নোট করে রাখবেন। পরবর্তীতে সেটা আমাদের কাজে লাগবে। আর আমরা খুব তাড়াতাড়ি একবার আপনার বাড়ি যাব। কথা শুনে বুঝতে পারলাম যে সুপ্রিয় বাবুর সাথেই কথা বলছে, তাই বেশ কিছুটা আগ্রহ নিয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। তবে আমার বন্ধুটি যেন আমাকে লক্ষ্যই করল না। ফোনটা রেখে সোফায় আরাম করে বসে অগ্নিশ্বর হাঁক দিল। একটু চা হবে নাকি? মনটা চা চা করছে বড়। তার কথা শুনে বৌদিদি ভিতর থেকে বলল, হ্যাঁ হবে। ঠাকুরপো, তুমি খাবে নাকি? আমি আর বেশি কিছু না ভেবে বললাম, তা বানাচ্ছ যখন আমাকেও এক কাপ দিও তাহলে। এই অগ্নিশ্বর, এবার বলো তো, থানায় ডাকলো কেন তোমায়? তারপর কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তবে নিজের কৌতূহল বেশিক্ষণ ধরে রাখতে না পেরে আমি জিজ্ঞেস করলাম, তা কাল কেন থানায় গেলে? সেখানে কি হলো কিছুই তো বললে না আমাকে কাল। তা আজ কি কিছু জানাবে? ওই একটা কেসের ব্যাপারে। কাল রাতে শিয়ালদাহর একজন স্বর্ণ ব্যবসায়ী খুন হয়েছেন। সেই বিষয়ে গোপালবাবু ডেকে পাঠালো। কী কারণে খুন হয়েছে এখনো জানা যায়নি। দেখা যাক কি কারণ বের হয়। গোপালবাবু দেখছেন কেসটা, তবে আমাকেও সাথে থাকতে বললেন। কাল সকালে খবরের কাগজে যে খবরটা পড়েছিলে, এটা কি সেই কেসটাই নাকি অন্য ব্যাপার? হ্যাঁ, একদম ঠিক ধরেছ সুকান্ত, এটাই সেই কেসটা। গোপালবাবুর সাথে এটাও বললেন যে আগের 2 সপ্তাহে যে স্বর্ণ ব্যবসায়ী খুন হয়েছেন তার বিষয়ে অন্য থানাগুলোতেও খোঁজ নেবেন। দেখা যাক কোনো সূত্র পাওয়া যায় কিনা। পেলেই আমাকে জানাবেন বলেছেন। তাই আপাতত এই মূর্তি নিয়েই চিন্তা করি। স্বর্ণ ব্যবসায়ী যখন, তখন কেউ হয়তো সোনা বা টাকা পয়সা চুরি করতেই এসেছিল, আর তাতে বাধা দেওয়ায় এই খুন করেছে। না সুকান্ত, না, সেটা নয়। একটা পয়সা বা সোনাও চুরি হয়নি। আমি ওইটাই ভাবছিলাম, তবে পরে দেখলাম আমার ভাবনাটা ভুল। তাহলে হয়তো কোনো পারিবারিক শত্রুতা, ওই সম্পত্তির জন্য খুন করেছে। অগ্নিশ্বর একটা সিগারেট ধরিয়ে নিল, তারপর কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, দেখো সুকান্ত, অত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলে হবে না। ঘটনাটা ঠান্ডা মাথায় ভেবে এগোতে হবে। আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে ঘটনাটা ঠিক সেই রকম নয়। বুঝলাম অগ্নিশ্বর যখন বলছে তখন এটি সাধারণ কেস নয়। তারপর একটু ব্যঙ্গ করে বলল, তুমি বরং 1 কাপ চা খাও, তাহলে মাথা ঠান্ডা হবে আর বুদ্ধি খুলবে। তারপর আবার ভাববে। কিছু সময় পর বৌদিদি চা নিয়ে টেবিলের ওপর রাখল। চায়ে চুমুক দিতে দিতে অগ্নিশ্বর বলল, সুকান্ত, কাল একবার সকালে সুপ্রিয় বাবুর বাড়িতে যাব, বুঝলে? ব্যাপারটা সারে জমিনে খতিয়ে দেখতে হবে। আর তাছাড়া বেশ কিছু খটকা থেকে যাচ্ছে। আর সেই স্বর্ণ ব্যবসায়ী খুনের কেসটা? ওটা গোপালবাবু দেখছেন। সমস্যা হলে তো আমি আছি। এখন আপাতত এই কেসটাই মন দিই। উনি বাড়ি এসে বলে গেলেন কিনা। পরদিন সকালে অগ্নিশ্বর হঠাৎ আমাকে ডেকে খবরের কাগজটা দিয়ে বলল, আজকের হেডলাইনটা দেখো ভাইয়া, আজকের হেডলাইনটা দেখো কি লিখেছে। দেখলাম আরও একজন স্বনামধন্য স্বর্ণ ব্যবসায়ী খুন হয়েছেন, সেই খাস কলকাতার বুকেই। নাম সমীর মাহাতো। এখানেও সেই এক পদ্ধতিতেই খুন হয়েছে, কিন্তু ঘরের একটাও গয়না বা টাকা কিছু চুরি যায়নি। কি বুঝলে হে সুকান্ত খবরটা পড়ে? বুঝলাম যে এই স্বর্ণ ব্যবসায়ীর খুনের পদ্ধতি আগেরগুলোর মতো একদম এক। এখানেও কিছু চুরি যায়নি। তার মানে এই 2 জন স্বর্ণ ব্যবসায়ীর খুনি একই ব্যক্তি। এর মধ্যে অগ্নিশ্বর আগের কয়েকদিনের কাগজের খুনের ঘটনা বের করে সামনে ধরল। কাগজগুলো আমাকে সামনে দিয়ে বলল, এই দেখো সুকান্ত, এগুলো আগের ঘটনা। ভালো করে পড়ে দেখো তো কোনো কিছু খুঁজে পাচ্ছ কিনা। একবার ভালো করে দেখলাম কাগজগুলো, তবে তেমন কিছু খুঁজে পেলাম না। শেষে বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম, কি বলো তো, আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়। এই নিয়ে গত কয়েকদিন ধরে 4 জন স্বর্ণ ব্যবসায়ী খুন হলো, আর প্রত্যেকের নামের আদ্যক্ষর এস। আর যারা খুন হয়েছেন তাদের বাড়ি বা দোকান থেকে
একটাও মূল্যবান কিচ্ছু চুরি হয়নি, তবুও খুনটা হয়েছে। তাহলে খুনি হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে খুন করছে, বা কোনো প্রতিশোধ নেবার জন্য। একদম ঠিক বলেছ। এই খুনের পেছনে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে, এমনি চুরি বা অন্য কারণে নয়। সত্যি, অগ্নিশ্বরের পর্যবেক্ষণ ক্ষমতার কোনো তুলনা হয় না। প্রতিবার এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসগুলো এত সুন্দরভাবে অনুধাবন করে, যার প্রশংসা না করে আমি পারি না। যদিও ওর সাথে থেকে এখন কিছুটা বুঝতে পারি, তবে ওর বুদ্ধির কাছে আমার বুদ্ধি কিছুই না। অগ্নিশ্বরের কথায় আমার ভাবনায় ছেদ পড়ল। চলো, আর দেরি করে লাভ নেই সুকান্ত, এবার সুপ্রিয় বাবুর বাড়ির দিকে রওনা দিই। ব্যাপারটা একটু দেখে আসি। ওনার দুর্গা মূর্তির ব্যাপারটা একটু পর্যবেক্ষণ করা দরকার, নয়তো এই কেসের জট খুলবে না। আমি আর অগ্নিশ্বর সুপ্রিয় বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু পথ অতিক্রান্ত করার পর সুপ্রিয় বাবুর বাড়ির সামনে এসে পৌঁছালাম। না, একখানা চোখ ধাঁধানো বাড়ি বটে, বনেদিয়ানায় ভরপুর, ঠিক যেন জমিদার বাড়ির আদলে করা। আমরা দরজায় কড়া নাড়তেই বছর 20 এক ছেলে এসে দরজা খুলে দিল। অগ্নিশ্বর জিজ্ঞেস করল, সুপ্রিয় বাবু বাড়ি আছেন? হ্যাঁ আছেন, আপনার ভিতরে আসুন। বলে আমাদেরকে বসার ঘরে নিয়ে গেল। তারপর একটা সোফা দেখিয়ে দিয়ে বলল, আপনারা বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। এই বলে ছেলেটি ভিতরের ঘরে সুপ্রিয় বাবুকে ডাকতে গেল। বাড়িটা বাইরে যেমন দেখেছিলাম, ভেতরেও সেরকম সাজানো। নানান রকম আসবাব ও সামগ্রী দিয়ে ঘরটা সাজানো রয়েছে, যেন জমিদার বাড়ি বললেও কম হবে। কিছুক্ষণ পর সুপ্রিয় বাবু এসে হাজির হলেন। আরে অগ্নিশ্বর বাবু, পথ চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না, একদম নয়। আপনার দেওয়া ঠিকানা ধরেই চলে এলাম। আমাদেরকে এবার খুলে বলুন, আপনার দুর্গা মূর্তিটা ঠিক কোথায় রাখা থাকতো? আরে এই তো এই বসার ঘরেই ঈশান কোণে সেগুন কাঠের টেবিলটা, এখানে দেখছেন তো, ঠিক এখানেই ছিল মূর্তিটা। মূর্তির বিবরণটা দিন, ঠিক কতটা উচ্চতা, কত ওজন হতে পারে, তাহলে সুবিধা হবে। মূর্তিটা তো বললাম আগেই, 1 হাত মতো লম্বা ছিল। ওজন কতটা হতে পারে তা ঠিক বলতে পারবো না, তবে বেশ ভালোই ওজন হবে। সে কি মশাই, আপনি স্বর্ণ ব্যবসায়ী, আপনি বলতে পারবেন না ওজন কত ছিল? ব্যবসায়ী হলে কি বলতে হবে মশাই? আমি কি ওই মূর্তি নিয়ে ওজন করতে গেছিলাম যে জানবো? এটা ঠিক যে মূর্তিটা আমাদের পরিবারের, তবে এতটা নিখুঁতভাবে বলতে পারবো না। আরে আপনি রাখছেন কেন? নাও সুকান্ত, তুমি বরং প্রশ্ন করো। আমার কথায় উনি রেগে যাচ্ছেন, দেখছো না? আন্দাজ কত হতে পারে? যেহেতু আপনি এই ব্যবসার সাথে যুক্ত, তাই উচ্চতা দেখে একটা আন্দাজ করা যেতে পারে, তাই নয় কি? তা আপনি কত বছর ধরে এই ব্যবসা করছেন? এই ধরুন 5 বছর। এই বললেন আপনার পৈতৃক ব্যবসা, তা এত দেরিতে ব্যবসায় নামার কারণটা কি? এর আগে কি কিছু করতেন? এর আগে আমি সেরকম কিছু করতাম না, এই পৈতৃক সম্পত্তি দেখাশোনা করতাম। আচ্ছা, তা আপনার বয়স কত? এই তো গত বৈশাখে 56তে পড়েছি। আপনারা কয় ভাই বোন? একজন দাদা ছিলেন, উনি বছর 8 আগে মারা গেছেন। আচ্ছা অগ্নিশ্বরবাবু, আপনি আমার মূর্তি চুরির রহস্য ভেদ করতে এসেছেন, নাকি আমার সব ঠিক কুষ্টি জানতে এসেছেন? আরে সুপ্রিয় বাবু, এগুলো তো তদন্তের অঙ্গ। আচ্ছা, মূর্তিটা চুরি হয় সেটা প্রথম কে জানতে পারে? আমি জানতে পারি অগ্নিশ্বরবাবু। আসলে সেদিন সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমি যখন ঘরে যাই, গিয়ে দেখি মূর্তিটা ওখানে আর নেই। আপনার কি কারো উপর সন্দেহ হয়? কাকে সন্দেহ করি বলুন তো? সেদিন তো অনেকেই এসেছিল, আর কাউকে দেখে আবার মনে হয় না যে তারা এই রকম একটা কাজ করতে পারে বলে, কারণ সবাই চেনা পরিচিত এবং আমার খুব কাছের লোক। বাড়ির কারোর উপর সন্দেহ হয় না? মানে দেখুন, যদি আপনাদের বাড়িতে তার যাতায়াত না থাকে বা কোনো ধারণা না থাকে, তাহলে এইভাবে একটা মূর্তি চুরি করে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই না? না না, সেভাবে কাকে সন্দেহ করব? বাড়িতে আমি
আর আমার ছেলেই রয়েছি। স্ত্রী অনেকদিন আগেই গত হয়েছে। দোকানে কয়জন কর্মচারী আছে আপনার? হ্যাঁ, একজনই। আসলে বেশি কর্মচারী রাখলে অনেক ঝামেলা হয় তো, তাই একজনকেই রেখেছি, এবং সে যথেষ্ট বিশ্বস্ত। কি নাম তার? সহদেব। ও খুব ভালো ছেলে। অত নিশ্চিত হওয়ার কিছুই নেই, লোভ বড়ই সাংঘাতিক। ওই দিন যারা অতিথি হয়ে এসেছিল অনুষ্ঠানে, তাদের নামের একটা তালিকা করে আমাকে দিন। হ্যাঁ, এই তো নিমন্ত্রণর লিস্টের তালিকা আমার কাছেই রয়েছে। একটু দাঁড়ান, আমি এনে এই দিচ্ছি। বলে সুপ্রিয় বাবু উঠে চলে গেলেন। তারপর কিছুক্ষণ পর ফিরে এলেন হাতে একটা কাগজ নিয়ে। কাগজটা আমাদের দিকে বাড়াতে অগ্নিশ্বরের ইশারায় ওনার হাত থেকে আমি কাগজটা নিয়ে নিলাম। তারপর সেটা আমার পাঞ্জাবির পকেটে রেখে দিলাম। তারপরের আলোচনার সারসংক্ষেপ কিছুটা এরকম। অগ্নিশ্বর সমরবাবুর কাছ থেকে প্রত্যেকের নাম, ঠিকানা এবং কে কোন পেশায় যুক্ত আর কখন তাদের সাথে দেখা করা যেতে পারে সেসব জেনে নিল। আর সুপ্রিয়বাবু কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা আছে কিনা তাও জানল, যদিও তিনি বললেন তার কোনো ব্যক্তিগত শত্রু নেই, কিন্তু আমার অভিজ্ঞতায় তার ব্যবসায়িক দিক থেকে শত্রু থাকলেও থাকতে পারে, আর সেই হয়তো এই কাজটি করেছে। বেশ কিছুক্ষণ আলোচনার পর অগ্নিশ্বর বলল, আচ্ছা, এবার তাহলে উঠি, কোনো অসুবিধা হলে ফোনে জানাবেন। নিশ্চয়ই। আর আপনিও দেখুন যত তাড়াতাড়ি মূর্তিটা খুঁজে বের করতে পারেন। এরপর নমস্কার করে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে এসে দেখি ভালোই বৃষ্টি হয়ে গেছে এতক্ষণ ধরে। বৃষ্টিতে রাস্তা ভিজে একাকার। আমি বললাম, রিক্সা নেবে তো? না ভাই, হেঁটেই চলো। বুঝলে, বাড়ি যাওয়ার আগে একবার মজুমদার বাবুর দোকানটা ঘুরে আসা যাক, দেখি ওখানে কিছু পাই কিনা। দোকান যাবে? তা তুমি তো ওনার কাছ থেকে দোকানের ঠিকানা নিলে না, তো কি করে দোকান খুঁজে পাবে শুনি? নাকি আগে থেকেই জানো সব? কেন, এই ভিজিটিং কার্ডটা, এর উপর পাশে দোকানের ঠিকানা ছাপানো আছে দেখলাম। দুর্গা জুয়েলার্স, কলকাতা, হ্যারিসন রোড। একদিকে ভালোই হলো, ওনাকে না জানিয়ে গেলে কিছু পেলেও পেতে পারি। ঘড়িতে দেখলাম বেশ বেলা হয়েছে, দোকান খোলা পাবো কিনা কে জানে। দুজনেই টুকটুক করে হাঁটতে হাঁটতে দোকানের সামনে এসে পৌঁছলাম। দেখলাম দোকানটা যে পুরনো নয় বোঝাই যাচ্ছে। একজন 30 বছরের ছোকরা দোকানে বসে রয়েছে। সেরকম সোনার গয়নাও চোখে পড়ল না। বোঝাই যাচ্ছে যে দোকানের অবস্থা খুব একটা ভালো নয়, সেই কারণে দোকানে একটাও খরিদ্দার নেই। আমরা যেতেই ছেলেটি বলে উঠল, बोलिए साहब, अब सोना या चांदी क्या बेचने आया है? कितना पुराना है? बेचने को माने? हाँ, यहाँ पे तो सब सोना चांदी बेचने आते हैं। आपको क्या पता नहीं है क्या ये बात? এখানে কোনো গয়না বানানো হয় না? नहीं, यहाँ पे हम सब सोना खरीदते हैं, कुछ बनाते नहीं है। अब पुराना सोना खरीदते हैं और अच्छा दाम मिलने से वो बेच देते हैं। ও আচ্ছা, আমরা কিছু কিনতে বা বেচতে আসিনি, আমরা একটা বিষয়ে তদন্ত করতে এসেছি। ও আচ্ছা, আপনি অগ্নিশ্বর বাবু আছেন। আমি আপনার বহুত নাম শুনেছি, আপনি ডিটেকটিভ আছেন। বাবু বলেছেন কি আপনি তদন্ত করছেন। হ্যাঁ, তা তুমি সোনা চুরির ব্যাপারে কি জানো বলো তো? মানে কেমন দেখতে বা কিছু? আমি কিছু জানি না মালিক, আমি গরিব আদমি আছি। মালিক যা দেয় ওটাতে আমার চলে যায়। আমি চুরি টুরি কিছু করতে যাইনি, বিশ্বাস করুন। যে মূর্তিটা চুরি হয়েছে সেটা ঠিক কত ওজনের হতে পারে বলে তুমি ভাবছো? আমি মূর্তি দেখিনি, আসলে ज़्यादातर हम मालिक के घर में जाते नहीं थे। আমি দোকানের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তুমি নিমন্ত্রণের দিন যাওনি? नहीं मालिक, हम उस दिन घर गए थे, इसलिए नहीं जा पाए। बाद में मालिक के मुंह से चोरी का बात सुना था। আচ্ছা, দোকানে সুপ্রিয়বাবু আসেন না তাই তো? তুমি কি একাই সবটা দেখাশোনা করো? हाँ, वो संध्या के टाइम पे वो आता है, উনি দেখেন সারাদিন কি কি খরিদারি করলাম, उसके बाद উনি যেগুলো দামে বেচতে বলেন সেই দামে বিক্রি করি। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তুমি কাজ করো, তদন্তে তোমার কোনো দরকার পড়লে তোমাকে ডাকবো। আচ্ছা মালিক, ঠিক আছে, কোনো সাহায্য করতে পারলে জরুর করব। চলো সুকান্ত, বাড়ির দিকে রওনা হওয়া যাক। এই বলে দুজনে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি ফিরে এসে আর কৌতূহল আটকে রাখতে না পেরে অগ্নিশ্বরকে জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা তোমার কি মনে হয় চুরিটা কে করতে পারে? দেখো সুকান্ত, সেটা এখন ঠিক করে বলা যাবে না।
কারণ এখন ঘটনাটা হচ্ছে সুপ্রিয় বাবুর কথায় কিছু অসঙ্গতি লাগলো আমার। কারণ উনি বললেন ওনার সোনার দোকান আর ওরকম সোনার মূর্তি একটা নয় 10টা বানাতে পারেন, কিন্তু দোকানে গিয়ে দেখলাম যে ওখানে সোনার দোকান আছে ঠিকই, কিন্তু নতুন কোনো গয়না বানানো হয় না। উনি যদি কাজটা নাই জানতেন তাহলে উনি কি পারতেন না একটা লোক রেখে গহনা গড়াতে? এখানে আর একটা প্রশ্ন আসে, আদেও ওই মূর্তিটা ওনার পিতামহের পাওয়ার তো কথা, কারণ ওখানে উনি সবে মাত্র 5 বছর ব্যবসা করছেন। এমন হতে পারে যে ওখানে অন্য কোথাও ওনার পৈতৃক দোকানে থাকতে পারে। তৃতীয় ও সর্বশেষ বিষয় হলো যে সহদেব যে ওই দিন গ্রামের বাড়িতে না গিয়ে চুরি করতে পারে, সেটাও তো হতে পারে। অগ্নিশ্বরের কথায় রহস্য যে ক্রমশ ঘনীভূত হয়েছে সেটা আমার বুঝতে আর বাকি রইল না। আর এটাও বুঝলাম যে অগ্নিশ্বর যে এই রহস্যের আস্তে আস্তে জট ছাড়াচ্ছে তা পরিষ্কার। তবে এখন আমাকে যে কিছুই বলবে না তা আমি নিশ্চিত, তাই আর কিছু জিজ্ঞেস করলাম না। আজ রবিবার, বাঙালির বাড়িতে এই দিন একটু ভালো মন্দ রান্না না হলে হয় না, তাই অগ্নিশ্বর আর আমি দুজনে বাজারে বের হলাম। আর গোপালবাবুর ওই কেসটা কতদূর এগোলো সেটাও অগ্নিশ্বর একবার দেখে আসবে বলল, তাই আর কি একসাথে চললাম। বেলা 8:30, পুজো আসছে, তাই বাতাসে হালকা হালকা ঠান্ডা আবহাওয়া। মা এবার নৌকায় আসছেন, তাই এই মরশুমে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। রাস্তায় এখনো জল জমে আছে কিছু জায়গায়। বাজার 15 মিনিটের রাস্তা, তারপর ওখান থেকে থানা আরো 15 মিনিট। মাঝখানে বাজার করতে যেটুকু সময়, দুজন মিলে হাঁটতে হাঁটতে রাস্তায় চৌমাথার মোড়ের কাছে এসে পৌঁছেছি। ঠিক এমন সময় একটি সাইকেল সজোরে অগ্নিশ্বরকে ধাক্কা দিয়ে চলে গেল। ব্যাপারটা এতটা বিদ্যুৎ গতিতে হয়ে গেল যে বুঝে উঠতে পারলাম না। তাই আর কিছু না ভেবে অগ্নিশ্বরকে এবার আস্তে করে তুলে দাঁড় করালাম। ও উঠে দাঁড়াতেই নিচে একটা কাগজ পড়ে থাকতে দেখে অগ্নিশ্বর কাগজটা হাতে তুলে নিল। তারপর সেটা আমাকে দিয়ে ইশারায় পড়তে বলল। দেখলাম ওতে লেখা একটি ধাঁধা, যেটা কিছুটা এই রকম: দুর্গা দুর্গতি নাশিনী যদি করো বিপদ ভঞ্জন, তাহলে দুর্গা করিবে তোমায় হরণ। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী এস। বাজার আর করা হলো না। বুঝলাম রহস্যের ঠিক জায়গায় এইবার ঘা লেগেছে। সেই কারণেই অগ্নিশ্বরের ওপর বিপদ এসে নেমেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাঁধাটা বিড়বিড় করছিলাম, তখন অগ্নিশ্বর বলল, চলো সুকান্ত, আর দেরি করা যাবে না, থানায় ঘুরে আসি। এই এস আর দুর্গামূর্তির ব্যাপারটা এক সুতোয় বাঁধা। তাই আর দেরি না করে থানায় রওনা দিলাম। খুব তাড়াতাড়ি যে এবার যবনিকা পতন হবে তা বেশ বুঝতে পারলাম। আমাদের থানার ভিতর ঢুকতে দেখে পুলিশ অফিসার গোপালবাবু জিজ্ঞেস করলেন, আরে অগ্নিশ্বরবাবু, তা হঠাৎ 7 সকালে থানায় কি মনে করে? অগ্নিশ্বর আস্তে আস্তে সব প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বলল। সব শুনে গোপালবাবু বললেন, দেখুন অগ্নিশ্বরবাবু, এখন তো কেসটা পুরো জলের মতো সোজা। দুটো কেসই একে অপরের সাথে জড়িত, কিন্তু বিষয়টা হচ্ছে ঘটনাটা ঘটাচ্ছে কে আর তার উদ্দেশ্যটা ঠিক কি। কারণ উদ্দেশ্য না জানা গেলে অপরাধীকে ধরা এবং তাকে দোষী সাব্যস্ত করাটা ভীষণ কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। দেখুন, একটা বিষয় পরিষ্কার যে এই ঘটনাটা এমন এক বা একাধিক ব্যক্তি জড়িত আছে। এই স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে একটা সম্পর্ক আছে। তার কারণ সুপ্রিয় বাবুর বাড়িতে যেদিন চুরি হয় সেদিন আমন্ত্রণ কিন্তু বেশিরভাগ তার ব্যবসায়ী সমিতির লোকেরাই পেয়েছিলেন। আর এই খুনগুলো সেই স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে থেকেই হচ্ছে। আর একটা বিষয় বেশ অবাক করছে, তা হলো এদের মধ্যে যারা খুন হচ্ছেন তাদের সকলের নামের অধ্যাক্ষর এস। শুধু তাই নয়, ওই চিঠি যে প্রেরণ করেছে সেও তার পরিচয় দিয়েছে এস বলে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এটা যে একজন এস নামের ব্যক্তি আর একজন এস নামের ব্যক্তির শত্রু ও হত্যাকারী হতে পারে। আর যারা এই স্বর্ণ ব্যবসায়ীর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকতে পারে
সুপ্রিয়বাবুর বাড়িতে যদি ধরেন ওই এস নামের ব্যক্তি যিনি দুর্গামূর্তি চুরি করেছেন, তিনি কিন্তু এই স্বর্ণ ব্যবসায়ীদেরকে খুন করছেন না, কারণ সে যদি খুন করত তাহলে এত সোনা থাকা সত্ত্বেও একটাও হাত লাগাননি বা চুরি করেননি। তাহলে অগ্নিশ্বরবাবু কি মনে হয় খুনি কে হতে পারে? দেখুন গোপালবাবু, একটা কথা বলি, আমার কাছে সুপ্রিয়বাবুর দেওয়া আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে যে কয়টি নাম ছিল তার মধ্যে একমাত্র তার দোকানের কর্মচারী সহদেব ছাড়া বাকি সব এস নামের ব্যক্তিরাও খুন হয়েছেন। তো এখানে সহদেব চুরি করতে পারে এ বিষয়ে আশ্চর্যের কিছুই নেই, কিন্তু খুনগুলো কে করল? গোপালবাবু, আপনি একটু সহদেবের দিকে খোঁজ খবর নিন তো, মানে কোথায় থাকে, বাড়িতে কি কি আছে, বা ওর গতিবিধি কীরকম, কোনো সন্দেহজনক কিছু আছে কিনা, এসব আর কি। আজ তাহলে উঠছি। আচ্ছা অগ্নিশ্বরবাবু, আমি খোঁজ নেব। আমি আপনাকে জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তবে আসার সময় দেওয়াল ঘড়ির দিকে চোখ পড়তেই আমি চমকে উঠি। অগ্নিশ্বরকে বলি, এই রে অগ্নিশ্বর, 12টা বেজে গেছে, এখন আর বাজারে কোনো মাছ মিলবে না। আজ বৌদিদির বকা নিশ্চিত খেতে হবে। আরও যে কি জুটবে কপালে কি জানি। সে আর বলতে, চলো গুটি গুটি পায়ে বাড়ি ফিরি, তারপর দেখা যাবে। আমার চিন্তাকে একদম ঠিক প্রমাণ করে দিয়ে বাড়ি ঢুকতে না ঢুকতেই হৈমবতী এক প্রকার রাগে গজগজ করতে করতে আমাদের দিকে এগিয়ে এলো। তারপর চিৎকার করে বলল, ওই এলেন দুজনেই। তো কি বাজার এনেছো শুনি? ব্যাগ তো পুরো খালি। বলি, সবজি কি একেবারে চাষ করে আনছিলে নাকি? সত্যি করে বলো তো, কোন রাজকার্যে গেছিলে দুজনে? অগ্নিশ্বর কিছু বলছে না দেখে আমি আমতা আমতা করে বললাম, আসলে বৌদিদি হয়েছে কি। আমাকে থামিয়ে দিয়ে বৌদিদি বলল, থাক ঠাকুরপো, তোমায় আর বলতে হবে না, আমার সব বোঝা হয়ে গিয়েছে। বাড়িতে যা সবজি আছে তাই রেঁধে রেখেছি তোমাদের দেরি দেখে, তাই দিয়ে খাবে। আর বিল্টু দুধ ভাত খেয়ে নিয়েছে। আসলে সংসারের আর বিল্টুর আবদার মেটাতে মেটাতে বৌদিদি একটু খিটখিটে হয়ে গেছে। আমরা তাতে কিছু মনে করি না, কারণ উনি তো আমাদের অন্নদাত্রী। দুপুরে খাওয়া দাওয়ার পর অগ্নিশ্বর, আমি আর বৌদিদি মিলে গল্প করছি, আর এদিকে বিল্টু একপাশে আমার লেখা গল্পগুলো উল্টে পাল্টে দেখছে। মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত ভঙ্গি করছে মুখে। পড়ে যে কি বোঝে তা জানি না, তবে পড়তে দেখে আমার বেশ ভালো লাগলো। ওই হয়তো আমার সবচেয়ে ক্ষুদে পাঠক। আচ্ছা, কয়েকদিন ধরে দেখছি তোমরা খুব দৌড়াদৌড়ি করছো। নতুন কোনো কেস নাকি? আমাকে তো কিছুই বলনি এবার, একটু ঝেড়ে কাশো দেখি। হ্যাঁ, একটা নতুন কেস হাতে এসেছে। সেদিন যেই ব্যক্তি এসেছিলেন ওনারই একটা সোনার দুর্গামূর্তি চুরির কেস। কিন্তু বিষয়টা হচ্ছে, এই কেসের সাথে থানার একাধিক মার্ডার কেসের যোগসূত্র আমরা উদ্ঘাটন করেছি, যার কারণে আজ এত দেরি হলো আমাদের বাজার থেকে আসতে। আসলে ব্যাপারটা আপাত দৃষ্টিতে দেখে চুরি বা খুন মনে হলেও এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে। যে এই কাজগুলো করে চলছে তার একটা উদ্দেশ্য আছে, যেটা না খুঁজে পাওয়া অবধি এই কেসের কিনারা করা প্রায় অসম্ভব। এবার অগ্নিশ্বর পুরো ঘটনাটা বিস্তারিতভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বলল। এর আগেও বহুবার বৌদিদি অগ্নিশ্বরকে সাহায্য করেছে। অগ্নিশ্বর এইসব নিয়ে আলোচনা করতে ভালোবাসে। সবটা বলার পর সে প্রশ্ন করল, তোমার কি মনে হয় চুরিটা কে করেছে, আর খুনি বা কে, তার উদ্দেশ্য কি? দেখো, আমার মতে চুরিটা সহদেব করেনি, কারণ ওর যদি চুরি করার কোনো প্রবণতা থাকতো তাহলে সে দোকান থেকে এতদিনে অনেক জিনিস সরিয়ে ফেলতে পারত। এমনকি দোকানে তাকে আর পাওয়া যেত না। কিন্তু খুনি ধরতে গেলে আরও গভীরভাবে ভাবতে হবে। ব্যাপারটা আপাত দৃষ্টিতে যেমন মনে হচ্ছে অতটা সোজা নয়। এমন সময় ফোন বেজে উঠল। অগ্নিশ্বর ফোনটা রিসিভ করল। ফোনের ওপাশে কে ছিল তা বুঝতে পারলাম না, তবে অগ্নিশ্বর ফোন ধরে, হ্যালো, হ্যাঁ, কি বলছেন? তারপর? আচ্ছা আচ্ছা, আসছি, এসব বলে ফোনটা রেখে দিল। ফোন রাখতেই আমি জিজ্ঞেস করলাম, কে ফোন করেছিল? গোপালবাবু ফোন করেছিলেন, আমাদের এক্ষুনি সুপ্রিয় বাবুর বাড়িতে যেতে হবে।
তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি কিছুই বুঝতে পারলাম না, সব যেন তালগোল পাকিয়ে গেল। গোপালবাবু কি এমন বললেন যার জন্য এখনই যেতে হবে? আবার কোনো বিপদ হলো নাকি? কে জানে। অত কিছু ভাববার সময় নেই এখন। কোনো রকমে তৈরি হয়ে রওনা হলাম। সুপ্রিয়বাবুর বাড়ি পৌঁছাতেই তার ছেলে দরজা খুলে দিল। দেখলাম সুপ্রিয়বাবু বসার ঘরেই বসে আছেন। আমাদের দেখে তিনি বললেন, আরে আসুন আসুন অগ্নিশ্বর বাবু, আমার স্বর্ণমূর্তির কি কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, পেয়েছি। সাথে স্বর্ণ ব্যবসায়ীদের খুনিরও খোঁজ পেয়েছি। অগ্নিশ্বরের এই কথা শুনে আমি বেশ অবাক হলাম। এত কিছু কখন হয়ে গেল আমি তো কিছুই জানতে পারলাম না। মনে মনে একটা অভিমান হলো যে সে আমাকে কিছুই জানালো না। যদিও এটা নতুন কিছু নয়, এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। তাই আমি আর কোনো কথা বললাম না। সুপ্রিয়বাবুর দিকে তাকিয়ে দেখলাম সুপ্রিয়বাবু এমন একটা কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলেন। তারপর নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলেন, খুনিকে পেয়েছেন মানে? আপনি কি বলতে চাইছেন? আমি তো আপনাকে শুধু মূর্তিটা খুঁজতে বলেছিলাম মশাই। তা সেই মূর্তিটা এখন কোথায়? সাথে করে এনেছেন? কই দেখতে পাচ্ছি না তো। আসছে আসছে, একটু সবুর করুন। 150 বছরের পুরনো মূর্তি হারিয়েছে, ফিরে পেতে তো একটু সময় লাগবে। আমার সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। সামনাসামনি বসে থেকেও দিব্যি বুঝতে পারছি অগ্নিশ্বর সবটাই জানে, আর আমি পাশে থেকেও কোনো রহস্যের কুল কিনারা পাচ্ছি না। কিছুক্ষণ পর গোপালবাবু মূর্তিটা হাতে নিয়ে ঘরে প্রবেশ করলেন। ব্যাপারটা কিছু বোঝার আগে দেখলাম মূর্তিটা দেখে পাগলের মতো করতে লাগলো সুপ্রিয়বাবু। এই তো আমার বহু বছরের গুপ্তধর মূর্তি। এই তো, এবার এটা আমার আর কেউ মালিক নয়। আমার দিন, আমার কাছে দিন। এই বলে টানাটানি করতে শুরু করলেন। টানাটানি করতে করতে হঠাৎ মূর্তিটা মাটিতে পড়ে মূর্তির একটা অংশ থেকে একটি নকশাওয়ালা কাগজ বেরিয়ে এলো। সেটা দেখে আরো পাগলের মতো করতে থাকলো সুপ্রিয়বাবু। আমি একবার অগ্নিশ্বরের মুখের দিকে তাকালাম। ওর মুখের হাবভাব দেখে মনে হচ্ছে এরকম কিছু একটা যে হতে পারে তার জন্য মনে মনে প্রস্তুত ছিল। এবার আমি হব এই গুপ্তধরের মালিক। এই তো, এবার মূর্তিটা পাওয়া গেল। এবার বলুন, স্বর্ণ ব্যবসায়ীদের মারলেন কেন? আর কেনই বা আপনি মিথ্যা কথা বলেছিলেন আপনার পিতামহ স্বর্ণ ব্যবসায়ী ছিলেন? সব খুলে বলুন, না হলে আপনার জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। আর পালানোর চিন্তা একদম মাথায় আনবেন না। সেটা করতে গেলে কিন্তু আরো ফাঁসবেন, কারণ পুলিশ আপনার বাড়ির চারিদিক ঘিরে ফেলেছে। সাথে আপনার সাগরেদ সহদেব এখন পুলিশে হেফাজতে। সব খুলে বলুন এবার। বলছি আসলে আমরা জমিদারের বংশ। আমার প্রপিতামহ পর্যন্ত আমাদের জমিদারি ছিল, কিন্তু যখন থেকে সংসারের দায়িত্ব পিতামহের হাতে আসে তখন থেকে আমাদের সম্পত্তি কমতে থাকে। কারণ তিনি ছিলেন 1 নম্বরের দুশ্চরিত্র ও জুয়ারি। মদ মেয়ে ছেলে কিছুই বাদ ছিল না তার। একটার পর একটা জিনিস বেচতে ঘরের থালা বাটি সবই বেচার মতো পরিস্থিতি দেখা দেয় তার এই জুয়ার নেশার কারণে। একদিন তিনি যখন মৃত্যুশয্যায়, তখন আমি ছোট। আমাদের সকলকে কাছে রেখে তিনি বলেন, তোরা চিন্তা করিস না, আমি সব সম্পত্তি নষ্ট করেছি, তবে তোরা গুপ্তধরের মালিক হতে পারবি। আমাদের বাড়িতে একটা গুপ্তধরের নকশা আছে, সেটি একটা সোনার দুর্গা মূর্তির মধ্যে রাখা আছে। আমরা তখন দুর্গা মূর্তিটা কোথায় আছে জিজ্ঞাসা করলাম। উত্তরে তিনি বললেন, ওটা তিনি এক স্বর্ণকারকে বেচে দিয়েছেন। তার নাম জিজ্ঞেস করায় তিনি এইটুকুই উচ্চারণ করতে পারলেন, অর্থাৎ সেই স্বর্ণ ব্যবসায়ীর নাম অর্থাৎ ইংরেজির এস দিয়ে শুরু, ও সঙ্গে সঙ্গে মারা গেলেন।
বুড়ো নিজে তো মরলো, সাথে আমাদেরকেও পথে বসিয়ে দিয়ে গেল। তারপর আপনার এই বুদ্ধি এলো যে সোনার দোকান দিই, যদি কেউ মূর্তিটা বেচতে আসে তাহলে আপনি নিয়ে নেবেন। যেহেতু সোনার দোকানের প্রতি কোনো আগ্রহ ছিল না, তাই কোনো নতুন গয়না বানানোর বুদ্ধি মাথাতেও আসেনি। যাই হোক, তারপর দেখলেন কোনোভাবে কিছু হচ্ছে না, তখন একটার পর একটা সোনার ব্যবসায়ীদের বাড়ি গেলেন। কিছু না পেয়ে রাগে শেষমেশ এস শব্দের ব্যক্তিদের মারতে লাগলেন। কি তাই তো? হ্যাঁ তাই, কারণ ঋণের বোঝা দিন দিন বাড়ছে। আমার এর থেকে আর কোনো শর্টকাট জানা ছিল না। দিনের পর দিন পাওনাদাররা বাড়িতে এসে হুমকি দিয়ে যেত। পাড়ার লোকেরা আমাদের এক ঘরে করে রেখেছিল। একে ওরকম চরিত্র, তার উপর এত ধার দেনা দায় আমাদের মাঝে চাপিয়ে দিনি, উনি দিব্যি চলে গেলেন। সেই সময় আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খেত, কোনোভাবে যদি ওই দুর্গা মূর্তি পাওয়া যায় তাহলে ওই গুপ্তধনের সন্ধান করে অন্তত পাওনাদারকে দেনাটা আমি মেটাতে পারব। আর যখন নিজে আর পারলেন না খুঁজে বের করতে, তখন মিথ্যে কেস নিয়ে আমার কাছে গেলেন যাতে আপনার কার্য সিদ্ধি হয়। কিন্তু সুপ্রিয়বাবু একটা ভুল করে ফেলেছেন যে আপনার এস লেখার নরসির কৌটোটা কোথায়? ওটা আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, সেটা শেষ খুনটা করতে গিয়ে হারিয়েছেন। ওটা গোপালবাবু লাশের কাছ থেকে পেয়েছেন। তারপর গোপালবাবু আমাকে সকালে ফোন করে, আর আমার 2 আর এই 2 4 মেলাতে বেশি সময় লাগেনি। যাক, আপনি যা করেছেন আপনার যাবজ্জীবন বা ফাঁসি হওয়ার কথা। দিব্যি দোকানটা চালাতে পারতেন, তা না করে এতগুলো খুন করলেন সামান্য একটা গুপ্তধনের জন্য। এবার জেলে গিয়ে গুপ্তধন খুঁজুন। 4 জন স্বর্ণ ব্যবসায়ীকে খুন করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো সুপ্রিয়বাবু, আর এই মূর্তিটা আপনার ছেলের হাতে তুলে দেওয়া হলো। মূর্তিটা কোথায় পেলে জানতে পারি গোপাল? মূর্তিটা একজন দালালের কাছ থেকে পাওয়া গেছে। সে এটাকে বিদেশে রপ্তানি করার ধান্দায় ছিল। আমাদের স্পেশাল পুলিশ অফিসারের নজরে আসে এটা। লোকটা বহুদিন ধরেই চোরাই কারবার করছিল। তারপর আমি অগ্নিশ্বর তাকে ফোন করে বিবরণ দিই। উনি মূর্তিটা নিয়ে এখানে আসতে বলেন। তারপরে আমি আমার বাহিনী নিয়ে এখানে হাজির হই। সত্যি এতগুলো ঘটনা যে একে অপরের সাথে যুক্ত এবং সব এসে এই সুপ্রিয় বাবুর সাথেই মিলেছে, এটা ভাবতেই কেমন লাগে। সত্যি অগ্নিশ্বর এত ঠান্ডা মাথায় কেসগুলো সলভ করে যে ওকে না দেখলে বোঝা যায় না। 2টো কেস ছিল, যেটা এখন একটা হয়ে গিয়েছে। এর কারণে শুধু থানা থেকেই কেস সলভের প্রাপ্য অর্থ মিলল, আর সেই অর্থ থেকে বাড়ি আসার পথে একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফেরা হলো। দেখে বৌদিদি খুব খুশি হলো। অগ্নিশ্বর ও বৌদিদি কেস সলভের আনন্দ ভাগ করে নিল। আমি আর কি পিল্লুকে সঙ্গে নিয়ে লিখতে বসলাম আবার একটা নতুন গল্প।